আজকের এই পর্বটা পশ্চিমবঙ্গে বিজেপির সমর্থক যারা রয়েছেন তাদের খুব একটা হজম নাও হতে পারে, কারণ এখানে একদিকে প্রশ্ন তাদের প্রাতিষ্ঠানিক স্থিতি নিয়ে এবং আরেকদিকে তুলনাটা একেবারে ডিরেক্টলি তৃণমূল কংগ্রেসের সঙ্গে। দেখুন, নির্বাচন এসে গেছে, ঘোষণা হয়ে গেছে, দামামা বেজে গেছে, চারিদিকে চরকি চক্কর কাটা সবাই শুরু করে দিয়েছে। এর মাঝখানে দাঁড়িয়ে এখন দেখা যাচ্ছে বিজেপি এখনো পর্যন্ত তার গোটা টিমকে মাঠে নামাতে পারেনি বা এখনো মাঠে নামায়নি, এবং এই যে গোটা টিমকে মাঠে নামাতে না পারা বা না নামানো, এর সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে বিজেপির সেই দাবির যে 2021-এর থেকে 2026-এ পশ্চিমবঙ্গে বিজেপি অনেক বেশি প্রস্তুত, অনেক বেশি মজবুত। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে আমরা একেবারে মার্চ মাসের শেষে এসে দাঁড়িয়ে রয়েছি। আর কদিন কাটলেই সামনের সপ্তাহেই আমরা ঢুকে পড়বো এপ্রিল মাসে, এবং তারপর আর কয়েকদিন পরে ভোট। এখনো পর্যন্ত বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ করা শেষ হয়নি। দেখুন, বিষয়টা হচ্ছে যে আপনি যত তাড়াতাড়ি প্রার্থী তালিকা ঘোষণা করে দেবেন, আপনার খেলোয়াড়দের মাঠে নামিয়ে দেবেন, সঙ্গে সঙ্গে মনস্তাত্ত্বিক দিক থেকে যে সমীকরণটা বসে যায় সেটা হচ্ছে যত আগে তিনি মাঠে নামবেন তত তাড়াতাড়ি তিনি কাজ শুরু করতে পারবেন, কারণ কাজ অনেকটা। এক হচ্ছে শুধুমাত্র প্রার্থী ঘোষণা করলেই হবে না, প্রার্থী ঘোষণার পরেই যেটা আসে বেশিরভাগ জায়গায় সেটা হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব, সেটা সামলে নিতে হবে। তারপর আপনাকে মাঠে নামতে হবে প্রচারের জন্য, একটু এদিক থেকে বিরোধীরা এই কথা বলছে ওই কথা বলছে, কটাক্ষ পাল্টা কথাবার্তা সেগুলো শুরু হবে। তারপর আস্তে আস্তে সেই প্রচার একটা ছন্দে পড়বে এবং তারপর প্রচারটা একেবারে পিকে যাবে, একদম ওপরে উঠে যাবে, এবং তারপর নির্বাচন আসবে। তো কাজ অনেকগুলোই রয়েছে, যত তাড়াতাড়ি শুরু করা যায়, সময় খুবই কম, ততই ভালো। তো এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে যত আগে আপনি প্রার্থী ঘোষণা করেন, সেখান থেকে মানুষ যারা ভোটার তাদের মধ্যেও একটা বিশ্বাস তৈরি হয় যে আচ্ছা ঠিক আছে, তার মানে এই দলটা একদম তৈরি, এবং সেই দলও দেখিয়ে দিতে পারে যে দেখো আমরা আত্মবিশ্বাসী, আমরা হোমওয়ার্ক করে একদম রেডি, ভোট ঘোষণা হলো, আমরা কিন্তু প্রার্থী নামিয়ে দিয়েছি, আমাদের কোথাও কোনো কিন্তু নেই, আমাদের কোথাও কোনো গন্ডগোল নেই। এবার সেদিক থেকে দেখতে গেলে কিন্তু বিজেপি তৃণমূলেরও আগে প্রার্থী ঘোষণা করেছে, কিন্তু সেই ঘোষণা যেটা প্রার্থী তালিকা বিজেপির তরফ থেকে প্রথমে সামনে এলো, সেখানে দেখা গেল যে সম্পূর্ণ তালিকা বিজেপি বের করেনি। 144 জন প্রার্থীর নাম সেখানে রয়েছে, কিন্তু বিজেপির এই প্রথম তালিকা সম্পূর্ণ না হলেও ছিল বেশ চমকপ্রদ। কারণ এই প্রথম তালিকায় দেখা গেল শুভেন্দু অধিকারী, তিনি নন্দীগ্রাম থেকে শুধু নয় ভবানীপুর থেকেও কন্টেস্ট করবেন, ভবানীপুর থেকেও লড়বেন, একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে তিনি লড়াইতে নামছেন। তো এই নিয়ে প্রচুর চর্চাও হলো, কিন্তু তার 24 ঘন্টার মধ্যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়া হলো, এবং তৃণমূল কংগ্রেস প্রথম দিন যেদিন তাদের প্রার্থী ঘোষণা করছে সেদিনই একেবারে 291টা আসনের প্রার্থী ঘোষণা করে দিল। 291 কেন, 3টে বাদ কেন? তার কারণ এই 3টে আসনে তৃণমূলের প্রার্থীরা দাঁড়াচ্ছেন না। অনিক থাপা, যিনি মমতাপন্থী হিসেবেই পরিচিত, তার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা, তারা দাঁড়াবে এই 3টে আসনে, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই আসনগুলোতে তাকে সমর্থন করছেন। তো 291টা আসনের প্রার্থী ঘোষণা করে দিল তৃণমূল কংগ্রেস একদিনে, এক কোপে গোটাটা নামিয়ে দিল, কোথাও কোনো কিন্তু নেই, ইন্টু মিন্টু কিচ্ছু নেই, কোনো সমস্যা নেই, একদিনে সবটা বেরিয়ে গেল। এইবার তাহলে আপনি আশা করবেন যে ঠিক আছে, বিজেপির তাহলে সেকেন্ড লিস্টে নিশ্চয়ই পুরো বিষয়টা সামনে চলে আসবে। এইবার বিজেপির 19শে মার্চ যখন দেখা গেল দ্বিতীয় তালিকা সামনে এসেছে, সেখানেও দেখা গেল বিজেপির সব নাম সামনে আসেনি। 112 জনের নাম সামনে রেখেছে বিজেপি দ্বিতীয় তালিকায়, এবং তারই সঙ্গে প্রথম তালিকার একটি বদলও করা হয়েছে। এটা একটা প্রবলেমেটিক বিষয়। 38 জনের নাম তখনও পর্যন্ত বাকি। এইবার আপনি তাহলে ভাববেন যে তৃতীয় যে তালিকা বিজেপি বের করবে সেখানে নিশ্চয়ই 38 জনের নাম সে বের করে দেবে, ঠিক আছে, মন্দের ভালো। তারপরেও দেখা গেল সম্প্রতি 25শে মার্চ বিজেপির তরফ থেকে তৃতীয় তালিকা বের করা হয়েছে, এবং সেখানে 19 জনের নাম ঘোষণা করা হয়েছে, আরো 19 জনের নাম ঘোষণা করা এখনো বাকি। আগেই বললাম আমরা দাঁড়িয়ে রয়েছি মার্চের শেষে, এপ্রিল মাস পড়ে যাবে সামনের সপ্তাহে, এবং ভোট আর কয়েকদিনের মধ্যে। এখনো পর্যন্ত 19টা আসনে বিজেপি প্রার্থী ঘোষণা করেনি। এবার এটা শুধুমাত্র এই যে সময়টা বেশি পাওয়া যাবে সেই কারণে, প্রচার বেশিক্ষণ ধরে করা যাবে সেই কারণেই প্রার্থীর নাম আগে থেকে ঘোষণা করা উচিত, বিষয়টা তাও নয়। এর সঙ্গে আরো কতগুলো বিষয় আছে। যেমন দেখুন, বঙ্গ বিজেপির তরফ থেকে যে কথাটা বারবার বলা হচ্ছিল যে 6 মাস আগে থেকে বিজেপি এই নিয়ে আলোচনা, পর্যালোচনা, বৈঠক সমস্ত কিছু শুরু করে দিয়েছে যে কাদের প্রার্থী করা যায়, কাদের প্রার্থী হিসেবে সামনে রাখা হবে, কোন এলাকা থেকে কে প্রার্থী হবেন, সেই এলাকার কোনো মানুষকে সামনে নিয়ে এসে তাকে যদি প্রার্থী করা যায় তাহলে সেটা খুব ভালো হবে, এটাই করা উচিত। এই নিয়ে অনেক আলোচনা, অনেক কিছু বিজেপির মধ্যে চলছিল। এবার আপনি বিজেপির যে তালিকা
যতটা বেরিয়েছে এখনো পর্যন্ত সেদিকে যদি তাকান তাহলে মোটামুটি খান 10 প্রার্থী আপনি এরকম দেখতে পাবেন যারা বিজেপিতে এসেই প্রার্থী হয়ে গেছেন। এবার আপনি বলবেন তৃণমূলের ক্ষেত্রে কি সেটা হয়নি? অবশ্যই হয়েছে। তৃণমূলের ক্ষেত্রেও এরকম একাধিক নাম রয়েছে, স্বপ্না বর্মন থেকে শুরু করে বাবর আলী, পবিত্র কর, তিনি তো একেবারে যেদিন প্রার্থী ঘোষণা সেই দিন তৃণমূলে যোগ দিয়ে প্রার্থী হয়ে গেছেন। তো বিজেপির ক্ষেত্রেও আপনি এরকম অনেকগুলো নাম দেখতে পাবেন। এবার এক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে যেহেতু বিজেপি বলছে 6 মাস আগে থেকে তারা সমীক্ষা আলোচনা সমস্ত কিছু শুরু করে দিয়েছিল, যদি একটু আগে এই নতুন এসে যারা প্রার্থী হচ্ছেন তাদের নামটা অন্তত সেই এলাকায় বিজেপির কর্মী সমর্থক তাদের মধ্যে ইন্ট্রোডিউস করা যেত, তাদের ক্ষেত্রে কিন্তু তাহলে বিষয়টা অনেক বেশি সহজ হতো অ্যাকসেপ্ট করতে, মেনে নিতে। গোষ্ঠী দ্বন্দ্বের সম্ভাবনা অনেকটা কমানো যেত। তারই সঙ্গে যিনি নতুন প্রার্থী আসছেন তিনিও মাটিটা বোঝার জন্য খানিকটা সময় পেতেন এবং বিজেপির সেই এলাকার কর্মী সমর্থক নেতা যারা আছেন তারাও প্রার্থীকে বোঝার জন্য খানিকটা সময় পেতেন, যে সময়টা একেবারে কিছু কিছু প্রার্থীর ক্ষেত্রে একেবারেই দেখতে পাওয়া যাচ্ছে না। যেমন আপনি দেখুন পানিহাটিতে প্রার্থী হয়েছেন অভয়ার মা। এবার বিষয়টা হচ্ছে তিনি যে প্রার্থী হচ্ছেন এই নাম ঘোষণা সামনে এসেছে 25শে মার্চ, অত্যন্ত কম দিন পড়ে রয়েছে নির্বাচনের, এখন জানা যাচ্ছে যে তিনি প্রার্থী হচ্ছেন। এটা ঠিক কথা যে তিনি যে প্রার্থী হবেন সেটা মোটামুটি অনেকেই আন্দাজ করেছিলেন, এই নিয়ে কথাবার্তাও চলছিল। অভয়ার মা নিজেই ক্যামেরার সামনে এটা জানিয়েছিলেন যে তিনি নিজে প্রার্থী হতে চান, এই মর্মে তিনি বিজেপিকে বলেছেন। এরপর অভয়ার বাবা মা দুজনেই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন, তারপর প্রার্থীপদ ঘোষণা হয় 25শে মার্চ। 25শে মার্চের আগে পর্যন্ত এই নিয়ে নানা রকম জল্পনা কল্পনা হলেও বিজেপির তরফ থেকে এই নিয়ে কিন্তু কোনো শিলমোহর দেওয়া হয়নি যে হ্যাঁ তিনিই প্রার্থী হচ্ছেন। বরং শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির সমস্ত নেতারা বলেছেন যে প্রার্থী কে হবেন এটা ফাইনালাইজ হয়ে আসবে দিল্লি থেকে। এবার এই দিল্লি থেকে পানিহাটি করতে গিয়ে মাঝে যে বিষয়টা হলো সেটা হচ্ছে একজন ব্যক্তি যিনি জীবনে কোনোদিন রাজনীতি করেননি, তিনি জাস্ট রাজনীতিতে যোগদান করলেন, করে 25শে মার্চ প্রার্থী হলেন। এখন তার কাছে অত্যন্ত কম সময় পড়ে রয়েছে প্রচার করার জন্য, দলের কাজকর্ম বোঝার জন্য, সবটার জন্যে। এবার এতটাই কম সময় পড়ে রয়েছে যে সময়টার মধ্যে তিনি দুটোর মধ্যে একটা কাজ ভালো করে করতে পারবেন, হয় তিনি নিজের প্রচার ভালো করে করতে পারবেন, না হলে তিনি দলের প্রচার ভালো করে করতে পারবেন। দুটো একসাথে করতে পারবেন না, সেটা সম্ভব নয়। এটা শুনতে খানিকটা কর্কশ লাগলেও এটাই সত্যি। এই কথাটা যেমন ঠিক যে জলে না নামলে কেউ শেখে না সাঁতার, তেমনি আবার এটাও ঠিক যে জলে নামলে কিন্তু কুমিরের সঙ্গে বসবাস করতে হয়। একজন ব্যক্তি যিনি কোনোদিন রাজনীতি করেননি, তিনি সবে একটা দলে যোগদান করেছেন, করেই তিনি যদি প্রার্থী হয়ে যান তাহলে তাকে খানিকটা সময় দিতে হয়। অনেক সময় এটা হয় যে একজন যিনি প্রার্থী হচ্ছেন তার হয়তো দলের নীতির সঙ্গে একটা মিল রয়েছে, দলের নীতিকে তিনি একাত্ম করে নিচ্ছেন, কিন্তু দলের কাজকর্ম যেভাবে হয়, নিয়ম যেটা রয়েছে সেটার সঙ্গে একাত্ম হতে কিন্তু তার অনেকটা সময় লাগে। যদিও এই কথাটা শুধুমাত্র বিজেপির জন্য প্রযোজ্য তা নয়, এই কথাটা অনেকের জন্যই প্রযোজ্য এবং প্রতিটা দলের ক্ষেত্রেই প্রযোজ্য। আজ বাদে কাল মানে শনিবার বলা হচ্ছে বিজেপির তরফ থেকে বিজেপির চার্জশিট প্রকাশ করা হবে। নিউ টাউনের একটি হোটেল থেকে সেই চার্জশিট প্রকাশ করা হবে। অমিত শাহ আসছেন এবং একসঙ্গে বিজেপির তরফ থেকে এই চার্জশিট সামনে আনা হবে। এই কারণেই বলা হচ্ছে বিজেপির সংকল্পপত্র বা বিজেপির ইস্তেহার এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি। আগে বেরোবে চার্জশিট, অর্থাৎ কিনা কি কি অভিযোগ রয়েছে শাসক দলের বিরুদ্ধে বা এই রাজ্যে কি কি গন্ডগোল হয়েছে সেই অভিযোগগুলো চার্জশিটের মাধ্যমে আগে বেরোবে। তারপর বেরোবে সংকল্পপত্র বা ইস্তেহার, অর্থাৎ কিনা বিজেপি কি কি প্রতিশ্রুতি দিচ্ছে যে কিভাবে কিভাবে এই সমস্যাগুলোর সমাধান বিজেপি করবে, কি কি সুরাহা বা নিরাময় তারা নিয়ে আসছেন। অমিত শাহ পশ্চিমবঙ্গে আসছেন, সেই উদ্দেশ্যে তিনি সফর করছেন। এইবার তাহলে আপনি খেয়াল করে দেখুন, একটা বিরোধী দল হিসেবে, বিশেষ করে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল হিসেবে বিজেপির তো এই তৎপরতা থাকার কথা যে সবার আগে তারা তাদের এই চার্জশিট বলুন বা যাই বলুন কি কি অভাব অভিযোগ রয়েছে, কি কি সমস্যা রয়েছে সেগুলো সবার আগে বের করে ফেলবেন, সবার আগে মানুষের সামনে তারা পৌঁছে দেবেন যে কোথায় কোথায় গন্ডগোল রয়েছে, এবং তারপরে তারা অত্যন্ত তৎপরতার সঙ্গে দ্রুততার সঙ্গে তাদের সংকল্পপত্র বা ইস্তেহার প্রকাশ করে মানুষের সামনে দিয়ে দেবেন যে দেখুন এইটা আমরা নিয়ে আসব। একটা বিরোধী দলের তৎপরতা অবশ্যই করে বেশি থাকা উচিত শাসক দলের তুলনায়। এবার সেখানে দেখুন আবারও মার্চের একেবারে শেষ মুহূর্তে এসে এখন সবে বিজেপির চার্জশিট বেরোবে, চার্জশিটের পর তারপর সামনে আসবে বিজেপির সংকল্পপত্র যে বিজেপি কি কি প্রতিশ্রুতি দিচ্ছে।
এইখানে তাহলে প্রশ্ন উঠে আসে যে বিজেপির যে প্রার্থীরা অলরেডি প্রচার শুরু করে দিয়েছেন তারা তাহলে কিসের ভিত্তিতে প্রচার করছেন? বিজেপি যদি এখনো পর্যন্ত তাদের চার্জশিট বা তাদের প্রতিশ্রুতি, তাদের সংকল্পপত্র সেগুলো মানুষের সামনে রাখতে না পারে, তাহলে বিজেপির প্রার্থীরা যে প্রচার করছেন তারা যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন সেটা কিসের ভিত্তিতে দিচ্ছেন? এবং সেখানে বিভিন্ন জায়গায় সেই কারণেই একটা কনফিউশনও তৈরি হচ্ছে। কোথাও বিজেপির কোনো নেতা বলছেন যে বিজেপি ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভান্ডার থাকবে না, কোথাও একজন বলছেন লক্ষ্মীর ভান্ডার থাকবে না কিন্তু তার বদলে অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে, লক্ষ্মীর ভান্ডারের থেকে বেশি টাকা মহিলারা পাবেন। আবার কোথাও কেউ এক কাঠি ওপরে চলে গেছেন এবং তিনি বলছেন আরে বিজেপি আসলে শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে সঙ্গে তোমরা এই অন্নপূর্ণা ভান্ডার পাবে। শুধু লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলে তাই নয়, ওই 1500 টাকার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা মিলিয়ে তোমরা 4500 টাকা করে মাসে পাবে। এখানেও আপনি তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে দেখুন তারা কি ভালো কাজ করেছেন, কিভাবে কোথাও কোনো সমস্যা নেই, সব দারুণ চলছে, এই হিসেবে উন্নয়নের পাঁচালী সবার আগে তারা প্রকাশ করে দিয়েছে, মানুষের সামনে পৌঁছে দিয়েছে। তারপর ভোট ঘোষণার পর একদিনে 291 জন প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। তারপর 20শে মার্চ তৃণমূল কংগ্রেসের ইস্তেহার প্রকাশ করে দিয়েছে, কি প্রতিশ্রুতি, কি তৃণমূল করবে, সেই সমস্ত কিছু 20শে মার্চ তৃণমূলের ইস্তেহার প্রকাশের মাধ্যমে সামনে রেখে গল্প শেষ করে দিয়েছে। তাহলে কার তৎপরতা বেশি হিসেবে মানুষের সামনে উঠে আসবে? মানুষ যেটা দেখছেন সেখানে মানুষ কি ভাববেন, পার্সপেক্টিভটা কি তৈরি হবে যে কার তৎপরতা বেশি? দেখুন, পশ্চিমবঙ্গ বা যে কোনো রাজ্যে শাসক দলের কাছে এই লাক্সারিটা থাকে যে শাসক দল একটু গায়ে হাওয়া লাগিয়ে চলবে, ধীরে সুস্থে কাজ করবে, একটু উল্টাবে, একটু পাল্টাবে, ঠিক আছে সব তো আমার হাতেই আছে, আমি ঠিক দেখে নেব। আর বিরোধীদের মধ্যে সেই তৎপরতা থাকার কথা যে আমি শাসকের থেকে এগিয়ে আছি, নির্বাচন ঘোষণা হয়ে গেছে, লড়াইয়ের ঘোষণা হয়ে গেছে, ব্যাস আমি এবার মাঠে নেমে পড়েছি, কারণ আমাকে ক্ষমতায় আসতেই হবে, আমাকে তৎপরতা বেশি দেখাতে হবে, আমি বলবো যে আমি শাসকের আগে মানুষের কাছে পৌঁছে গেছি, আমার সমস্ত কথা মানুষের সামনে রেখে দিয়েছি। এইখানে আপনি দেখুন ঠিক উল্টো চিত্রটা দেখতে পাওয়া যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে শাসক দল তৎপরতার সঙ্গে একের পর এক তাড়াতাড়ি সবকিছু করে যাচ্ছে, আর প্রধান বিরোধী দল যাদের নাকি ক্ষমতায় আসার এত তাদের মধ্যে কোনো তারা দেখতেই পাওয়া যাচ্ছে না, তারা এলিয়ে গা দুলিয়ে আস্তে আস্তে গড়িয়ে তারা এগোচ্ছেন। মানে বিজেপির, বঙ্গ বিজেপির এখনো অনেকটা ভাব এইরকম যে এসআইআরে তো সাফ হয়েই গেছে, নির্বাচন কমিশন আমাদের হয়ে টাইট দিয়ে দেবে, নরেন্দ্র মোদী অমিত শাহ তারা এসে আমাদের হয়ে প্রচার করে দেবে, তারপর আমরা গিয়ে ঝোপ বুঝে কোপটা মেরে চলে যাব। তৃণমূলকে আপনি দেখুন এই মুহূর্তে তাদের যে কাজটা বাকি রয়েছে সেটা হচ্ছে প্রচারের, আমাদের প্রচারটা বাকি রয়েছে সেটা আমরা করে নেব। প্রথমেই 291টা আসনে প্রার্থী ঘোষণা করে দেওয়া হয়েছে একদিনে, তার মানে 291 জন প্রার্থী ম্যাক্সিমাম যতটা সময় তাদের পাওয়ার কথা সেই ততটা সময় পাবেন এবং সেটাকে ব্যবহার করবেন প্রচারের জন্য। আপনি ভাবুন বিজেপির তরফ থেকে যাদের নাম এখনো ঘোষণা করা হয়নি তারা কতটুকু সময় পাবেন প্রচারের জন্য, কটা মাত্র দিন তারা হাতে পাবেন প্রচারের জন্য। এটা কি করে বিজেপির মনে হচ্ছে যে একদম ঠিক চলছে সবকিছু একমাত্র বঙ্গ বিজেপিই বলতে পারবে। এবং অদ্ভুত হাস্যকর বিষয়, বিজেপি এখন সান্ত্বনা হিসেবে ব্যবহার করছে এইটাকে যে আরে এখনো তো দেখো সিপিএমও তাদের প্রার্থী ঘোষণা করতে পারেনি। বামফ্রন্ট যারা সংসদীয় রাজনীতিতে পশ্চিমবঙ্গে বর্তমানে একটি ক্ষয়িষ্ণু শক্তি, আইএসএফ কে নিয়ে যারা জরাজীর্ণ জর্জরিত অবস্থা, আদৌ জোট হবে কি হবে না সেই নিয়ে তারা একেবারে মানে খাবি খাচ্ছেন রীতিমতো, সেইখানে তারা যে প্রার্থী ঘোষণা করতে পারেননি সেটাকে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল ঢাল হিসেবে ব্যবহার করে বলছে দেখো আমরা তো ওদের থেকে অন্তত এগিয়ে আছি। মানে এরপরে বিজেপি অবশ্যই বলবে যে আমরা তো কংগ্রেসের থেকেও এগিয়ে আছি, দেখো কংগ্রেস যারা কিনা পশ্চিমবঙ্গের বুকে এখনো পর্যন্ত একজন প্রার্থীর নাম ঘোষণা করারও কোনো চেষ্টা করেনি। এরপর এখানে দুটো বিষয় আছে একদম শেষে গিয়ে। প্রথমটা হচ্ছে গ্যাস নিয়ে যে সমস্যা তৈরি হচ্ছে। দেখুন গ্যাসের সমস্যার জন্য বিজেপির তরফ থেকে পশ্চিমবঙ্গেও যুদ্ধ পরিস্থিতির কথা যেটা মানুষের সামনে রাখা হচ্ছে, মানুষ সেটা বিশ্বাস করছেন, এটার মধ্যে কোনো মিথ্যে কথা নেই। এবার এখানে কিভাবে সমস্যার সমাধান হবে, কেন্দ্রীয় সরকার কিভাবে কি করবে সেটা অবশ্যই কেন্দ্রীয় সরকার দেখবে, সেই সিদ্ধান্তের কথা সামনে রাখবে। কিন্তু এটাও সত্যি আরো এক সপ্তাহ দেড় সপ্তাহ যদি এটা চলতে থাকে, গ্যাসের সমস্যা যদি চলতে থাকে, গ্যাস যদি না পাওয়া যায়, তাহলে এই গ্যাসের বিষয়টা পশ্চিমবঙ্গের এবারের নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হতে চলেছে। কারণ খালি পেটে কেউ কোনোদিন যুক্তির ধার ধারেননি, শোনেননি, এরপরেও শুনবেন না। এই ক্রাইসিস চলতে থাকলে এটা এবারের নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে সামনে উঠে আসবে। আর দ্বিতীয় কথা হচ্ছে বিজেপির তরফ থেকে এবারে স্লোগান দেওয়া হয়েছে পাল্টানো দরকার, চাই বিজেপির সরকার।
পাল্টানো দরকার, তা পাল্টাবেটা কে? এবার বিজেপির সমর্থক যারা রয়েছেন অবশ্যই তাদের মধ্যে একটা আবেগ রয়েছে, অনেকেই বলবে না না অনেক অন্যায় হয়েছে, অবশ্যই পাল্টানো তো দরকার, মানুষ পাল্টাবেন, সবাইকে সুযোগ দিয়ে দেখা হয়েছে, এবারে কিন্তু বিজেপিকেও একটা সুযোগ দেওয়া উচিত 5 বছরের জন্য, আমরা লড়াই করব, আমরা জিতবো। এবার কথাটা হচ্ছে যে লড়াই আপনারা করবেন, আপনারা জিতবেন, আপনারা মনে করছেন, অবশ্যই খুব ভালো কথা, পাল্টানো দরকার বলে আপনারা যে দাবি করছেন সেটাও মানা গেল, একটা 5 বছরের সুযোগ দেওয়া উচিত বিজেপিকে সেটাও মানা গেল, কিন্তু সেগুলো পাওয়ার জন্য যে কাজগুলো করতে হবে সেগুলো কোথায়? মানে বিজেপির তরফ থেকে এই যে বলা হচ্ছে যে আমরা লড়াই করব, আমরা জিতবো, খুব ভালো, লড়াই করা আর জেতার মাঝখানের যে অংশটা সেটা কোথায় গেল? সেটাকে কেন দেখতে পাওয়া যাচ্ছে না? সেটা কি গঙ্গার নিচে তলিয়ে গেছে? দেখুন, রাজনীতি আবেগে চড়ে, এই নিয়ে কোনো সন্দেহ নেই, রাজনীতিতে আবেগের একটা জায়গা অবশ্যই আছে, কিন্তু তারই সঙ্গে রাজনীতিতে অঙ্কও রয়েছে। এই মুহূর্তে আবেগ প্রচুর পরিমাণে ভরে ভরে রয়েছে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে, পশ্চিমবঙ্গে বোঝাই যাচ্ছে, কিন্তু বঙ্গ বিজেপি অঙ্কটাও আবার সম্পূর্ণভাবে কষে উঠতে পারেনি এখনো, সেটাও বোঝা যাচ্ছে। দেখুন, এই কথাটা খুব সত্যি যে আলটিমেটলি কি হলো সেটা সময় বলবে, কি করলো বিজেপি, কি হয়েছে, কি হবে, সবটাই সময় উত্তর দেবে। কিন্তু তারই সঙ্গে এই মুহূর্তে আরেকটা কথাও ভীষণভাবে সত্যি, আর সেটা হচ্ছে সময় এখন বিজেপির হাতে বড়ই কম। আজকের পর্ব এখানেই শেষ করছি, আপনাদের মতামত অবশ্যই জানাবেন, পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।